আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি 26-এ কিন্তু আর কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা এবং এইচএসসির সবগুলো সাবজেক্টের সাজেশনই আমার চ্যানেলে অলরেডি অ্যাভেলেবল। হ্যাঁ, ইংলিশে অ্যাভেলেবল। এই যে আজকে যে ভিডিও নিয়ে আসছি, শেষ মুহূর্তে ইংলিশ A+ পাওয়ার জন্য তুমি কি কি করবা, কিভাবে পড়বা এবং তোমার মানে স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স সবকিছু কেমন হবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। বাট অ্যাকচুয়াল তুমি যদি বলো যে 200 মার্কের সাজেশন ভাই আজকে দিবেন, 200 মার্কের সাজেশন আমি অলরেডি 1 মাস আগে দিয়ে রাখছি। তুমি আমার চ্যানেলে যাও, চ্যানেলে কষ্ট করে যাওয়া লাগবে না, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্ক দিয়ে রাখতেছি। ওই লিঙ্ক থেকে তুমি চেক করো, ওই লিঙ্কে যে ভিডিওটা আছে সেটা তুমি দেখো। ওখানে পুরা মানে ইংলিশ ফর টুডে বলো, তারপর হচ্ছে রাইটিং পার্ট বলো, সব কিছুর বিস্তারিত সাজেশন দেওয়া আছে। ঠিক আছে, তুমি জাস্ট ডিসক্রিপশনে যাবা এবং সেখানে গিয়ে তুমি দেখবা যে ইংলিশ ফার্স্ট সেকেন্ড দুইটারই এরকম 200 মার্কের সাজেশন আমি দিয়ে রাখছি। ঠিক আছে, এইরকম একটা থাম্বনেল দেওয়া। সো হোয়াট এভার, আমরা হচ্ছে সবার আগে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে শুরু করব। ইংলিশ ফার্স্ট পেপারে মেইনলি যদি আমি মানবন্টনটা দেখি, মানবন্টনটা হচ্ছে আমাদের এরকম যে এখানে রিডিং পার্টের জন্য 60 মার্ক আর রাইটিং পার্টের জন্য 40 মার্ক। এইখানেও হচ্ছে তিনটা ভাগ আছে, যে এইটা হচ্ছে আমার সিন আর এটা হচ্ছে আমার আনসিন। আমি এটাকে এভাবে ভাগ করি। ঠিক আছে, এটা হচ্ছে সিন পার্ট, এটা হচ্ছে আনসিন পার্ট। তো সিন পার্টের মধ্যে এই যে উপরে যে তুমি কোশ্চেনগুলো দেখতেছো না, এগুলো একটা সিন প্যাসেজ থেকে আসে। যেমন এমসিকিউর কোশ্চেন অ্যান্সার, এটা আসবে হচ্ছে প্যাসেজ 1 থেকে, এটা আসবে প্যাসেজ 1 থেকে। ইনফো ট্রান্সফার, ফ্লো চার্ট। ইনফো ট্রান্সফার খুব রেয়ারলি আসে, সবচেয়ে বেশি যেটা আমি আসতে দেখতেছি রিসেন্ট টাইমসে সেটা হচ্ছে ফ্লো চার্ট। তোমার টেস্ট পেপারও খুব ফ্লো চার্টই সবখানে আসছে, সব কলেজে। তো এখানে আসবে প্যাসেজ 2 আর প্যাসেজ 3 দিয়ে সেটার আসবে সামারি, সেটার আসবে সামারি। ওকে, তো এবং এই তিনটা প্যাসেজই আসবে হচ্ছে তোমার, এই তিনটা প্যাসেজই আসবে তোমার হচ্ছে ইংলিশ ফর টুডে থেকে। তিনটা প্যাসেজই কোত্থেকে আসবে ভাইয়া? ইংলিশ ফর টুডে থেকে। ওকে, তিনটা প্যাসেজই আসবে ইংলিশ ফর টুডে থেকে। তো ইংলিশ ফর টুডে থেকে তুমি কি কি প্যাসেজ পড়বা সেই সব কিছু আমি হচ্ছে ওই যে আমার যে সাজেশনের ছবিটা দিছি ওখানে দেওয়া আছে। তুমি, আমি আবারও বলতেছি, তুমি কমেন্টে এবং ডিসক্রিপশনে সেই লিঙ্কটা পেয়ে যাবে। তুমি ওখান থেকে সাজেশন পুরোটা দেখে আসতে পারো, জেনে আসতে পারো। আমি যদি সাজেশনে পিডিএফ না থাকবে সেখানে সাজেশনে পিডিএফটাও দিয়ে দিব ইনশাল্লাহ। মনে হয় আমার অনেকগুলা ক্লাস ভিডিওতে পিডিএফ দেওয়া নেই, কয়েকজন কমেন্ট করছে আমার, আমি একটু হচ্ছে এই ভিডিও রেকর্ড করে বসে আমি সবগুলা যেসব জায়গায় পিডিএফ মিসিং সবগুলা পিডিএফ আপলোড করে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তো তোমার এখন ইংলিশ ফটো তুমি যদি এরকম প্যাসেজগুলো দেখে যাও, তুমি দেখবা এমসিকিউ কোশ্চেন অ্যান্সারের জন্য এক ধরনের প্যাসেজ ইম্পর্টেন্ট, ফ্লো চার্টের জন্য এক ধরনের প্যাসেজ ইম্পর্টেন্ট, সামারির জন্য এক ধরনের প্যাসেজ ইম্পর্টেন্ট। এবং তুমি চেষ্টা করবা সেই সব প্যাসেজ থেকে সবগুলা প্যাসেজের ভোকাবুলারি প্লাস থিওরি, ভোকাবুলারি প্লাস থিওরি এই দুটো খুব ভালো করে শেষ করতে। ভোকাবুলারি কেন? কারণ এমসিকিউতে তোমার ভোকাবুলারি আসবেই। তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য মিনিং অফ এটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ, বা হচ্ছে হোয়াটস এই শব্দটা স্ট্যান্ডস ফর, অথবা হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ এটা, দ্য সিনোনিম অফ এটা। তোমাকে এমসিকিউতে প্রায় হচ্ছে মানে 5টা কোশ্চেনের মধ্যে 2-3টা দেখবো শব্দটা থেকে আসছে। ওকে, আর বাকি 2-3টা হচ্ছে তোমার ভিতরের ইনফরমেশন অথবা থিওরি, যেটা দিয়ে লেখক কি বুঝাইছেন, এটা দিয়ে কি প্রকাশ পাইছে, এই সেই এরকম টুকটাক কথাবার্তা। কোশ্চেন অ্যান্সারে হচ্ছে প্যাসেজ থেকে তুমি কি বুঝছো, ওয়াই, হাউ, ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, এরকম তোমাকে হচ্ছে ওয়াই হাউ টাইপের কোশ্চেন গুলো করবে। তোমাকে হচ্ছে ওয়াই হাউ টাইপের কোশ্চেন গুলো করবে, অথবা ডু ইউ থিঙ্ক, এক্সপ্লেইন, এই ধরনের কোশ্চেন করবে। তো ওটার জন্য তোমার থিওরিটা বুঝা লাগবে যে অ্যাকচুয়ালি প্যাসেজটা কি বুঝাইছে। ফ্লো চার্টের ক্ষেত্রে তুমি প্যাসেজের হচ্ছে যেসব ইয়াগুলো আছে, শব্দগুলো বা প্যাসেজের ফ্লোটা আছে সেই ফ্লো দেখাবা, প্যাসেজের শব্দগুলো দিবা, জাস্ট ফরম্যাট সেম রাখবো, সবকিছু আমি তোমাকে দেখায় দিব। আর সামারির ক্ষেত্রে তুমি হচ্ছে প্যাসেজের মানে হুবহু কোশ্চেন অ্যান্সার এবং সামারিতে এই জন্য তুমি প্যাসেজের হুবহু না লেখার চেষ্টা করবা। দুই একটা শব্দ, দুই একটা জিনিস থাকতেই পারে প্যাসেজ থেকে লিখতেছো, ওগুলা আসবেই, বাট ওই দুই একটা মেইন টপিকের মানে মেইন কনসেপ্টের শব্দ ছাড়া এক্সট্রা যেন এমন মনে না হয় যে প্যাসেজের লেখাটাই খালি তুমি তুলে দিতেছো, বা ওই লেখাটা তুমি একটু ভাঙাচুরা হচ্ছে কোনো মতো উপস্থাপন করছো, এমন যেন মনে না হয়। মনে হয় যেন প্যাসেজের লেখাটা তুমি বুঝে তুমি যেন নিজের ভাষায় ভিন্ন একটা ল্যাঙ্গুয়েজে সেই জিনিসটা বলতেছো। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই এত কিছু লাস্ট টাইম আমি কার ক্লাস দেবো, কোত্থেকে কি করব। আমার আগামীকাল রাতে ইনশাল্লাহ ইংলিশ পুরো ফার্স্ট পেপার উপর একটা ওয়ান শট আপলোড হবে। ঠিক আছে, তোমরা যদি বাংলা পড়া শুরু করছো, আমি আগে দেওয়ার কথা ছিল বাট হচ্ছে সময় স্বল্পতার কারণে আমি দিতে পারিনি। আমি ইনশাল্লাহ আগামীকাল রাতে আপলোড করব। তোমরা যেন অন্তত পরীক্ষা দিয়া বাংলা ফার্স্ট সেকেন্ড ক্লিয়ার করে আইসা হইলেও ওই ওয়ান শটটা শেষ করতে পারো, আমি সেভাবে গুছিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই প্যাসেজ থেকে মোটামুটি 10-11টা প্যাসেজ যা যা লাগে আমি ইন ডিটেলস ভোকাবুলারি থিওরি সহ পড়া দিব। এখান থেকে যা যা জেনার জন্য যেটা যেটা ইম্পর্টেন্ট সব সলভ করে দিব, এবং উইথ ক্লোজ উইদাউট ক্লোজ ডিজাইন সহ সব আমি হাতে ধরে মানে কি কি তুমি জানতে পারো এবং কিভাবে তুমি সলভ করতে পারো সবকিছু তোমার শিখিয়ে দিব ইনশাল্লাহ। তুমি ক্লাসটা দেখবা, সলভ করবে। ওকে, ক্লাসটা দেখে নিজে নিজে সলভ করবা, এটা আমি আবারও বলতেছি। ওয়ান শট দেখতেছো ঠিক আছে, বাট শুধু ওয়ান শট দেখা পরীক্ষায় যায় না, ধরা খাবা। ওয়ান শটটা দেখে নিজে প্র্যাকটিস করো।
যদি তোমার ইভেন এমনও মনে হয় যে ভাই আমি রিঅ্যারেঞ্জ পারি, উইথ ক্লুজ পারি, খালি আমার উইদাউট ক্লুজের সমস্যা, আমি সিন প্যাসেজও পারি, ওয়ান শটটা খুলে জাস্ট উইদাউট ক্লুজ দেখবা, পুরা ক্লাস দেখার কোনো দরকার নেই। আমি পুরা ক্লাসে সবগুলো কন্টেন্ট কভার করেছি যেন যার যেটা লাগে সে সেটা দেখতে পারে। তোমাকে পুরাটাই দেখতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তোমার যতটুকু প্রবলেম তুমি ততটুকু দেখে সেইটুকু নিজে প্র্যাকটিস করো, এবং বাকি যেগুলো তোমার অলরেডি ভালো পারা আছে সেগুলো আমার ক্লাস না দেখে, কারো ক্লাসে না দেখে তুমি নিজে রিভাইজ করো, সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে নিজের পড়াশোনা। তো হোয়াট এভার, আমরা তো মেইন কথাগুলো জানলাম। তো এরকম 10-11টা প্যাসেজ আছে, সেগুলো খুব ভালো করে পড়ে ফেলবা, ভোক্যাব থিওরি ছাড়া যেন কিছু বাদ না থাকে। এবং তোমার এদিকে মার্কের টার্গেট থাকবে, তুমি এমসিকিউতে ফুল মার্ক তুলবা, এমসিকিউতে ফুল মার্ক তুলবা, ফ্লো চার্টে ফুল মার্ক তুলো। তুমি যদি ফ্লো চার্ট ঠিক মতো লেখো, মনে করো শব্দের গঠন ঠিক, সবগুলো গঠন সেম, প্যাসেজের ফ্লো ঠিক আছে, বক্সগুলো সেম সাইজ করে উপর নিচে লিখছো, কোনো রকম কাটাকাটি করো না, কাটাকাটি করলে কিন্তু ফ্লো চার্টে মার্ক করে, কাটাকাটি করো না, কিচ্ছু করো না, এরর সব ঠিকঠাক পারফেক্ট, তোমাকে 10-10 দিয়ে 10-10 দিয়ে দিবি ইনশাআল্লাহ। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। সামারি সুন্দর করে লিখবা। সামারি দেখো, তুমি যদি প্যাসেজ থেকে কপি করো তোমাকে 4-5 বেশি দিবেই না, সর্বোচ্চ 5, 4 রেখে দিবে তোমার। কিন্তু তুমি ধরো প্যাসেজের লেখাটা বুঝে নিজের ভাষায় একটু ভিন্ন ভাবে লিখতেছো, তোমাকে 6-7 এরকম দিবে। 6-7 কেন বললাম, তুমি নিজের ভাষায় লিখে এমন হইতে পারে তুমি প্যাসেজের পুরো কথাটা ফুটায় তুলতে পারো নি, প্যাসেজের অর্ধেক অংশ তোমাকে যেটুকু সামারি করতে বলছে তার অর্ধেক অংশের সামারি হয়েছে, বাকি অর্ধেকের কনটেক্সট তোমার সামারিতে আসেনি, এই জন্য তোমাকে 6 অথবা কিছু ক্ষেত্রে 7। তুমি যখন পুরো কনটেক্সটটা একসাথে কভার করে একটু অ্যাডভান্স শব্দ দিয়ে একটু প্যারাফ্রেজ করে সুন্দর করে লিখবা, তুমি দেখবে এদিকে 7-8 ইজিলি উঠতেছে, মানে 8 ইজিলি উঠতেছে। আর এক্সেপশনালি ভালো লিখলে তো 9-10 উঠতে পারে। ঠিক আছে, মানে এইখানে আমি বলবো 7 থেকে 9 রেঞ্জে লেখার চেষ্টা করবো। ঠিক আছে, 7 to 9 রেঞ্জে লেখার চেষ্টা করবো, মানে গুড টু এক্সেলেন্ট লেভেল। ঠিক আছে, আর কোশ্চেন আনসার এখানে আসলে 5-2-10 হবে, যারা ইমপ্রুভমেন্ট তাদের 3-5-15। ঠিক আছে, তো তোমাদের জন্য হচ্ছে কোশ্চেন অ্যান্সারটা আমি বলবো এখানে 5-2-10। তো এইখানে যেন সব মিলেও তোমাকে 7-এর কম দিতে না পারে, কারণ কোশ্চেনে কিন্তু আলাদা আলাদা অ্যান্সার দেন, এটা আমি আমার কলেজ থেকে দেখে আসতেছি, আমি জানি না কেন, বাট স্যার ম্যামরা হচ্ছে ABCDE 5টা কোশ্চেনের অ্যান্সার পড়ে তোমাকে 10-এর মধ্যে ওভারঅল একটা মার্ক দিবে, এটা ভালো হয়েছে 2, এটা ভালো হয়েছে 2, আবার এটা খারাপ হয়েছে 1, এরকম স্যাররা করে না, আমি দেখলাম। এটা কেন জানি করে না, এমনি করলে মার্ক বেশি আসে, বাট তাও দেয় না, তারা হচ্ছে সবগুলো একসাথে দেখে একবারে মার্ক দেয়। ঠিক আছে, তো এখানে তুমি যদি প্যাসেজের লেখাটাকে একটু ঘুরায় নিজের মতো করে লেখো, তুমি দেখবে এদিকে 7-8 সুন্দর তুলতে পারছো, সুন্দর তুলতে পারতো। ঠিক আছে, তুমি ভালো লিখলে তো 3-এর মধ্যে তোমার 2 করে দিতে, এখানে তো তোমার মার্কই 2, তো দেখবা 1.5 করে দিল, দেখবা 1.5-2 মিলে সুন্দর উঠে গেছে ইনশাল্লাহ। ওকে, প্যারানি কোনো। তো এখান থেকে যদি তোমার 8-9-17-17-5-22-32, মানে তোমার এদিকে হচ্ছে 30 থেকে 32 উঠতেছে, আমি 30 ধরলাম। ঠিক আছে, তুমি এখানে 35-এর মধ্যে 30 তুলতেছো, অ্যাটলিস্ট আগে থাকবে যত যাই হোক যেন 25-এর নিচে এই মার্ক ভুলেও না নামে, এটার মার্ক যত নিচে নামে তোমার রাইটিং এর উপর প্রেসার তত বাড়বে। উইথ ক্লুজে 5/5 ইজি, রিঅ্যারেঞ্জে 10/10 ইজি। টু বি অনেস্ট, রিঅ্যারেঞ্জ কঠিন লাগলেও রিঅ্যারেঞ্জে মার্ক তোলা ইজি। ওকে, রিঅ্যারেঞ্জে কিছু টেকনিক আছে, টেকনিক জানলে রিঅ্যারেঞ্জ ইজি, কমন না পড়লেও রিঅ্যারেঞ্জ মিলাই দিয়ে আসতে পারবা। রিঅ্যারেঞ্জ এমন জিনিস, লিটারালি ভাই, রিঅ্যারেঞ্জ তোমার কমন পড়া লাগবে, নো নিড, কিচ্ছু কমন পড়েনি, এমন রিঅ্যারেঞ্জ আছে জীবনে চোখে দেখুনি, টেস্ট পেপারেও নাই কমন। মানে কমন পড়লে যেরকম অ্যান্সার করে দিয়ে আসতে পারবে সেরকম ফুল মার্ক অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, ফুল ঠিক হবে। রিঅ্যারেঞ্জ এমন জিনিস, টেকনিকটাই এমন, ওয়ান শটে শিখা দিব ইনশাল্লাহ। ঠিক আছে, উইদাউট ক্লোজ। ওকে, হিয়ার কামস দ্য থিং, এইখানে তোমার কিছু কিছু গ্যাপে তুমি যেটা ভাবছো সেটা স্যারের সাথে নাও মিলতে পারে। ঠিক আছে, এখানে আমরা 2-3টা মিস্টেকের জন্য জায়গা রাখবো, এইখানে আমি আশা করব তুমি মোটামুটি 7-এর নিচে নামবা না, 2 থেকে 3টা মিস্টেক করে দেয়, এর চেয়ে বেশি যেন মিস্টেক না হয় এটা খেয়াল রাখো। ওকে, যেন মিস্টেক না হয় সেটা খেয়াল রাখো। তাহলে তোমার এদিকে 5-7-12-22, মানে এদিকে তোমার 25-এ মোটামুটি 20-22 থাকতেছে। ঠিক আছে, 20-22 থাকতেছে। তো এইদিকে তোমার তাহলে কত আসতেছে 60-এর মধ্যে, মানে 50 থেকে 50। তুমি যদি এখানে 32 তুলো এবং এখানে 22 তুলো, তোমার এখানে 60-এর মধ্যে মোটামুটি 50-55 মার্কস আসতেছে। আর তুমি যদি এখানে 30 করে এখানে 50 করে পাও, তোমার 50 মার্ক অন্তত থাকতেছে, বাকি 40-এ তোমার 30 তুলতে হবে, বাকি 40-এ এই 40-এ তোমার 30 তুলতে হবে। এখন এখানে কাহিনী হচ্ছে ইনফর্মাল লেটার, ইমেল, এখানে 5/5 ইজি, এখানে তোমাকে 5 দিতেই পারে। এখানে হচ্ছে তোমার টার্গেট কি রে ভাই, কি হলো এটা, এখানে তোমার টার্গেট মার্ক হচ্ছে ইনফর্মাল লেটার বা ইমেলের জন্য তোমার 5/5 থাকবে। ওকে, স্টোরি রাইটিং যেহেতু 7, তুমি এইখানে মানে এভারেজ মার্ক তোমাকে সবাইকে, যারা যারা লিখবো সবাইকে এভারেজ মার্ক হিসেবে 5 দিবে, 4 থেকে 5। তোমার স্টোরি যদি সুন্দর লেখনির হয়, স্টোরিটা যদি গুছানো, ফ্লোটা ভালো থাকে, শব্দগুলো কাটাকাটি না হয়, সুন্দর করে গুছায় লিখো, 6-7 দিয়ে দিবে। ঠিক আছে, বাট এখানে এভারেজ মার্ক 5, তো এখানে মার্ক তোলার কিন্তু একটা ভালো স্কোপ আছে, তুমি সুন্দর লিখলে এখানে 7-7 পাইতে পারো। প্যারাগ্রাফ বাই আনসারিং কোশ্চেন, কোশ্চেনের অ্যান্সারটা থাকতে এবং প্যারাগ্রাফটা সুন্দর করে লিখতে হবে। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো প্যারাগ্রাফটা 3 পেজ যাবা, প্যারাগ্রাফটা 3 পেজ লিখবা। স্টোরি রাইটিং যেটা আছে, স্টোরি রাইটিংটা 2 পেজ প্লাস, যদি স্টোরি কমন না পড়ে, ভাইয়া স্টোরি কমন পড়ে নি,
স্টোরি কমন পড়ে না। যেমনি ইচ্ছা স্টোরি লিখে আসো, তুমি হচ্ছে স্টোরিটাকে এমন ভাবে করবা যে স্টোরিটা আগাবা, একটা গল্প তুমি কথাবার্তা বলতে বলতে আগে মাঝখানে করে একটা বিপর্যয় করছো, একটা বিপদ ঘটছে, মানে একটা কনফ্লিক্ট দেখাবা। প্রথমে কাহিনীটা বিল্ড করবা যে এখানে এরকম এরকম কাহিনী, এরকম এরকম ক্যারেক্টার, তারা এইভাবে জীবনযাপন করতো, সবই স্বাভাবিক ছিল, মাঝখানে একটা কনফ্লিক্ট ঘটে গেছে, তারপর সেখান থেকে কেমনে তোমার হচ্ছে জিনিসটা আবার ঠিক হয়েছে সেই রেজলিউশনটা দেখাবা। ঠিক আছে, তুমি যদি জাস্ট এইটুকুই সুন্দর করে লিখে দেখার জন্য তুমি দেখবা 1.5 পেজ এমনি ঘুরে গেছে, বুঝছো? এবং তুমি সব সময় খেয়াল করলে দেখবা সব এরকমই চলতেছে, সব এরকমই চলতেছে যে তোমার পিঁপড়া এবং পাখি দুটোই হচ্ছে খুব ভালো বন্ধু। মানে কিভাবে ভালো বন্ধু হয়েছে, একটা পিঁপড়া হচ্ছে বিপদে পড়ছিল, তাকে হচ্ছে মানে একটা পাতা দিয়ে হচ্ছে ঘুঘু সাহায্য করছে, সে পাতাটা উঠে পিঁপড়া জান বাঁচেছে, তারপর থেকে তারা দুজন বন্ধু বন্ধু ঘুরতেছে ঘুরতেছে। কনফ্লিক্টটা কথা, কনফ্লিক্ট হচ্ছে একদিন ওই ঘুঘুটা হচ্ছে শিকারির ফাঁদে আটকা পড়ছে, ফাঁদে আটকা পারেনি, সরি সরি, শিকার ফাঁদে আটকা পারেনি, মানে ঘুঘুর এক জায়গায় বসে ছিল, পিঁপড়া দেখছে একটা শিকারি সে ঘুঘুটাকে টার্গেট করতেছে গুলি করার জন্য, তো পিঁপড়া গিয়ে কি করছে, শিকারিটাকে কামড় দিছে, শিকারি হাতে বন্দুক পড়ে গেছে, ঘুঘুটা উড়ে চলে গেছে, এভাবে সে বাঁচাইছে। তো কনফ্লিক্ট থেকে রেজলিউশন ওই সেম জিনিসই একটু ঘুরে ফিরে আসতেছে। তুমি ধরো এই কাহিনী আগে জানতা না, কিন্তু পরীক্ষা চলে আসছে, তুমি অন্য একটা কাহিনী লিখা দিয়ে আসছো, মার্ক দিবে? মার্ক অবশ্যই দিবে, লেখা সুন্দর আছে, কথা ঠিক আছে, অবাস্তব কিছু নেই, মার্ক দিবে, অবশ্যই মার্ক দিবে। ওকে, এই হলো কাহিনী। ইনফর্মাল লেটার, ইমেল, ভাই এটা ইমেল মানুষ এমনিই ছোট লেখে, ইনফর্মাল লেটার একটু বড় লেখা যায়, আর এটা হচ্ছে 1 to 2 পেজ হাইয়েস্ট, হাইয়েস্ট 2 পেজ, হাইয়েস্ট 1 পেজে লেখার চেষ্টা করবো। ওকে, 5 out of 5 ইনশাল্লাহ পাওয়া যাবে। আর এটা আমি 3 পেজ বললাম, এখানে তুমি প্যারাগ্রাফ একটু বড় করে লেখার চেষ্টা করবা, বিকজ প্যারাগ্রাফ তোমার মানে এই প্যারাগ্রাফের ক্ষেত্রে কোয়ান্টিটি ম্যাটার্স। তুমি যদি একদম 1.5-2 পেজ লেখা শোনা, 10 তোমার দেখবা 5 বা 6 মধ্যে আটকায় রাখছে, তো তোমার মিনিমাম টার্গেট দিকে থাকবে 7 অ্যাটলিস্ট। তো 7 লিখতে হলে তোমাকে মোটামুটি বড় সড়ো করে একটু যথেষ্ট প্রেজেন্টেবল করে লিখতে হবে, এবং শব্দগুলো একটু ভালো করে মানে শব্দগুলো একটা অ্যাডভান্স ইউজ করার চেষ্টা করে, একটু গুছায় লেখার চেষ্টা করে, এক কথা যেন বারবার রিপিট না হয় সেটা চেষ্টা করো। 7 জায়গায় 8-9 পাইতে পারো, 9 একটু রেয়ার, বাট 8 পাইতে পারো, ঠিক আছে? আর প্যারাগ্রাফে 8 ভেরি গুড মার্ক। ডিসক্রাইবিং গ্রাফ চার্ট, ভাই এখানে কিন্তু তোমার শব্দ লিমিট দিয়ে দেয়, এই জায়গায় 1.5 থেকে 2 পেজে বেশি যাওয়ার দরকার নাই, 1.5 থেকে 2 পেজ গেলেই এনাফ। এবং এদিকে ছবি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ছবি লাগবে না, এদিকে গ্রাফের ছবি লাগবে না, গ্রাফের ছবি লাগবে না, ঠিক আছে? গ্রাফের ছবি লাগবে না। এখানে বেশ কিছু তোমার কিওয়ার্ডস এর মতো আছে, যে ইনক্রিজ বুঝাই যে তুমি স্টিপ রাইজ, স্টেডি রাইজ, সাডেন জাম্প, তুমি এরকম বিভিন্ন শব্দ ইউজ করতে পারো, ঠিক আছে? হঠাৎ বেড়ে গেছে, আস্তে আস্তে বাড়ছে, হঠাৎ কমে গেছে, আস্তে আস্তে কমছে, তারপর উঠতেছে নামছে, ফ্লাকচুয়েটিং, ঠিক আছে, ডেভিয়েটিং, তারপর হচ্ছে স্থির যাচ্ছে, কনস্ট্যান্ট। তো এরকম তুমি বিভিন্ন রকম শব্দ ইউজ করতে পারো। সেরকম ইউনিক শব্দ দিয়ে তুমি যখন পুরা 150 থেকে 100 ওয়ার্ড খুব ঠাসা একটা ইংলিশে লিখবা, তুমি দেখবা 10-এর মধ্যে তোমার 7-8 দিয়ে দিছে, তুমি চেষ্টা করবা 7 যেন অন্তত পাও, 7 যেন অন্তত পাও। এই জায়গায় শব্দ গঠন যদি ঠিকঠাক না হয়, বা লেখাটা যদি তোমার মানে খুবই অ্যামেচার লেভেলের হয়, যে খুব বিগিনার ওয়ার্ড দেয়, ইনক্রিজ সব জায়গায় ইনক্রিজ ইনক্রিজ ইনক্রিজ, ডিক্রিজ ডিক্রিজ ডিক্রিজ, রাইস ফল রাইস ফল, স্যার বুঝবে যে তুমি ইংলিশ পারো বাট তুমি ইংলিশে দক্ষ না। গ্রাফ চার্টে নাম্বার দেওয়া হয় দক্ষতার উপর বেস করে। যখন স্যার বুঝতে পারবে গ্রাফ চার্টের শব্দের ভ্যারিয়েশন কম, স্যার বুঝবে তোমার দক্ষতা কম, মার্ক দিবে কম। চল এই জায়গায় একটু চেষ্টা করবা হায়ার গ্রেডের বা ভ্যারিয়েশনের শব্দ ইউজ করতে, এক শব্দ যেন বারবার রিপিট না হয়। 7 ইজিলি উঠবে, 8 উঠলে তো 8-9 উঠলে তো এক্সেলেন্ট। বাট যদি ইয়া না হয়, মনে করো লেখা উল্টা পাল্টা হয়, বানান টানান ভুল হয়, 5-এ নামে আসবে, সবখানে চেষ্টা করবা স্পেলিং গ্রামার যেন মাস্ট ঠিক থাকে। রাইটিং পার্টে মেইন কাজ হচ্ছে গ্রামার আর স্পেলিং মাস্ট ঠিক রাখো। তুমি জাস্ট এই দুইটাও ঠিক রাখো, ভাই আপনার এত কথা আমি মানতে পারতেছি না, আমার সহজ করে কিছু বলেন, গ্রামার আর স্পেলিং ঠিক রাখো, তোমার এইখানে 60% প্লাস মার্ক অলরেডি চলে আসবে, মানে 40-এর মধ্যে অ্যাকচুয়ালি তুমি একটা ভালো মার্ক তুলে ফেলতে পারবা। অ্যাপ্রিশিয়েটিং শর্ট স্টোরিজ বা পোয়েম, যেটাকে আমরা থিম রাইটিং বলি। থিম রাইটিং ভাই হাফ পেজ, থিম রাইটিং হাফ পেজ। থিম রাইটিং মানে তোমাকে থিম শর্ট স্টোরিজ লিখতে বলছে, এখানে তুমি ছোট্ট করে জিনিসটা লিখবা, ঠিক আছে? তুমি ওই সেম সাইজ এত বড় করে লিখতে পারো, তুমি ছোটর মধ্যে সুন্দর করে ইয়া করবা। এক্ষেত্রে এটা বই থেকে কমন পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ইন রেয়ার কেসেস বইয়ের বাইরে থেকেও দিতে পারে, ইন রেয়ার কেসেস। তো দুই একটা কবিতার একটু মানে থিম রাইটিং তো অবশ্যই গাইড থেকে তুমি দেখবা, পড়বা, জানবা, যেন পরীক্ষা লিখতে পারো। বাট দুই একটা চেষ্টা করবা কি যে মুখস্থ না করে আগে নিজে লিখে দেখি কেমন হয়। তুমি এখন 2-3টা থিম যখন নিজে লিখবা, তারপর গাইডের সাথে মিলাবা, গাইডেরটা পড়বা, তখন তোমার মাথায় বিল্ড আপ করবা যে আচ্ছা আমি কি কি ভুল করছি, সেই ভুলগুলো না হোক। তোমার মাথায় অন্তত একটা ইমপ্রুভমেন্টের মানে তোমার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট হবে, তোমার মাথার মধ্যে জিনিসগুলো সেট হবে, ইমপ্রুভড একটা মানে রাইটিং স্কিল সেট হবে, ঠিক আছে? একটু হলেও তো ইমপ্রুভ হবে, তো এটা চেষ্টা করবা। এবং এখানে 8, তো তুমি এখানে মোটামুটি চেষ্টা করবা যেন 6-এর আশপাশে অ্যাটলিস্ট উঠে, যেন 5-6 অ্যাটলিস্ট উঠে। আমরা যদি হিসাব করি কত হয়, তাহলে 5-5 10, 3-7 21, 31 মার্ক। তুমি যদি এখানে 5ও পাও, এখানে সবগুলো 3-7 21, আর এখানে আরেকটা 5, তোমার হচ্ছে মানে 10 21 31, তো
আমি যদি এদিকে 30 মার্ক ধরি, আমি যদি এদিকে 30 মার্ক ধরি আর এদিকে তোমার 50 মার্ক ধরে দেখো, 50 আর 30 80, তোমার কিন্তু এই থেকে ইজি 80 উঠতেছে। বাট আমি বাড়া কেন বলতেছি জানো? তোমার বাড়া বলার কারণ হচ্ছে তোমার 2 সাবজেক্ট মিলিয়ে এ প্লাস, 2 সাবজেক্ট মিলিয়ে এ প্লাস, which means তুমি ইংলিশ সেকেন্ডে কোনো কারণে খারাপ করে, ইংলিশ সেকেন্ডে তুমি যদি কোনো কারণে খারাপ করে 75ও পাও, ইংলিশ ফার্স্টের 85 মিলে তোমার টোটাল হয়ে যাবে 160, আর 200তে 160 এ প্লাস, 200তে 160 এ প্লাস। তোমার ইংলিশ সেকেন্ড কোনো কারণে বেশি খারাপ হইলেও যেন তোমার ইংলিশ ফার্স্ট তোমার কমপ্লিমেন্ট করতে পারে, সেজন্য তুমি ইংলিশ ফার্স্টে টার্গেট রাখবা। এই দিকে যেন তোমার মোটামুটি ওভারঅল 32 প্লাস থাকে এবং এই দিকে তোমার 55 আশপাশে থাকে, তাহলে তোমার 87-88 মার্ক, মানে এদিকে তোমার যত মার্ক এক্সট্রা থাকবে তোমার ইংলিশ সেকেন্ডের উপর প্রেশার তত কমবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মেইন স্ট্র্যাটেজি, ইংলিশ ফার্স্ট দিয়ে আমরা যত আবার মার্কের ব্যাকআপ রাখবো। নেক্সট ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড আসার পর এটা হচ্ছে আমাদের ইংলিশের মানদণ্ড। ঠিক আছে, নরমালি এই সিরিয়ালে 1 থেকে 12 পর্যন্ত সাজানো, পরীক্ষায় সিরিয়ালে দিবে। বাট when it comes to preparation, আমি এই সবগুলা 12টা কোয়েশ্চেনকে 5টা লেভেলে ভাগ করতে চাই, সবগুলাই 5 মার্ক। ঠিক আছে, আমি এটাকে 5টা লেভেলে ভাগ করতে চাই। লেভেলটা হচ্ছে প্রথম লেভেল 1 হচ্ছে আর্টিকেল এবং প্রনাউন রেফারেন্স, এগুলো হচ্ছে ইজিয়েস্ট, এটা ডিফিকাল্টির ভিতরে ভাগ করছি, এটা হচ্ছে একদম ইজিয়েস্ট। তুমি মনে করো জাস্ট খুবই খারাপ প্রিপারেশন, আমি বলছি খুবই খারাপ প্রিপারেশন, কয়েকটা রুলস দেখে কয়েকটা প্র্যাকটিস করে তুমি লিটারালি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তুমি এই কয়টা ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, এখানে 5 এখানে 5, তোমার টার্গেট থাকবে এখানে 5 এ 10 যেন তোমার মাস থাকে, এই জায়গায় 10 এ 10 যেন মাস থাকে। প্রনাউন রেফারেন্সে জাস্ট ওই ইউ, হি, ইট, এখানে কোন প্রনাউন কি বুঝাইছে তুমি খালি সেটা লিখবা, আন্ডারলাইন করে দিবা। আর্টিকেলে এ এন্ড ডি বসাবা অথবা ক্রস বসাবা, একদম ইজি ভাই, একদম ইজি, বিশ্বাস করো একদম ইজি। 10 এ 10 এদিকে ইজি উঠবে। লেভেল 2 তে হচ্ছে জিনিসগুলো একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট এই জায়গায় হচ্ছে জিনিসটা ইন্টারকানেক্টেড। ধরো রাইট ফর্ম ভার্বসের যে রুলগুলা, এগুলা তুমি দেখবা অর্ধেক রুল 50% রুল 50 to 60% রুল কমপ্লিটিং সেন্টেন্সের সাথে মিলে যাইতেছে, আবার কমপ্লিটিং সেন্টেন্সের অনেক কিছু তোমার রাইট ফর্ম অফ ভার্বসে হেল্প করতেছে। আর স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজও দেখবা এখানে কিছু জিনিস ঘুরে ফিরে আসতেছে। মানে আমি যদি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাম, যদি লিটারালি তোমাকে একটা উদাহরণ দেই যে আই উড রাদার ডাই দ্যান বেক, আই উড রাদার ডাই দ্যান বেক, এই কোশ্চেনটা তোমাকে রাইট ফর্ম অফ ভার্বসও দিতে পারে, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজও দিতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সও দিতে পারে। তো এখানে কাহিনী হচ্ছে, মানে এখানে তোমার থিওরি কি, উড রাদার হচ্ছে একটা মোডাল অক্সিলারি, আমি একটু পড়ায় দিচ্ছি তাহলে তোমাকে উদাহরণটা বুঝতে হবে। এটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির কাহিনী কি, মোডাল অক্সিলারির পর যে ভার্বটা বসে সেই ভার্বটা অলওয়েজ বেস ফর্ম হয়, সেখানে হচ্ছে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, V1। তো V1 যদি প্রেজেন্ট ফর্ম, আমরা হচ্ছে প্রেজেন্ট ফর্ম না বলে আমরা বেস ফর্ম বলবো, প্রেজেন্ট ফর্ম না বলে আমরা বেস ফর্ম বলবো, কারণ প্রেজেন্ট ফর্মের মধ্যে ডাইস দুইটাই পড়ে, তো আমরা বেস ফর্ম বলবো, এখানে ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, বেস ফর্ম অফ ভার্ব। তো তুমি যখন এই জিনিসটা জানলা, একটা কনসেপ্ট পড়ে ফেলছো না, তুমি এটা রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য পড়ে ফেললা, স্পেশাল ইউজের জন্য পড়ে ফেললা, আর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য পড়ে ফেললা। যখন এটা রাইট ফর্ম অফ ভার্বস এ আসবে, যখন এই জিনিস রাইট ফর্ম অফ ভার্বস এ আসবে, তখন এখানে জানো কি করবে, এখানে যেটা করবে সেটা হচ্ছে তোমার এই জিনিসটাকে এমন করে দিবে, যে আই উড রাদার, এরপরে এই যে ডাই আছে না, এই ডাই জায়গাটা মুছে দিবে, তোমাকে এখানে বলবে ফিল ইন দ্য গ্যাপ, তোমাকে এই জায়গাটা গ্যাপ দিয়ে বলবে এই জায়গাটা গ্যাপ ফিল আপ করো। সেম কোশ্চেন এখানে দিবে, তুমি এখানে ডাই বসাবে, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর কোশ্চেন। যখন এই সেম কোশ্চেন তোমাকে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজে দিবে, তখন স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজে তোমাকে হচ্ছে এটা এইভাবে দিবে যে কই গেল, এটা কাটি, তোমাকে এই জিনিস এভাবে দিবে যে উড রাদারটা মুছে দিবে, তোমাকে এই জায়গায় লিখে দিবে আই ড্যাশ ডাই দ্যান বেক। তো তুমি দেখতেছো উড রাদারটা এখানে দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস চয়েস হিসেবে বা প্রেফারেন্স হিসেবে ইউজ করতেছো, সেইখানে ইউজ হইতেছে যে আমি ভিক্ষাচ্ছে বরং মৃত্যু সাজেস্ট করবো, মানে ভিক্ষা করছে বরং মইরা যাওয়া ভালো, তাই না? তো দুইটার মধ্যে সে একটাকে প্রায়োরিটি দিতেছে, এই উদ্দেশ্যে উড রাদার ইউজ হইতেছে না, বরং অর্থে যে আমি বরং ভিক্ষাচ্ছে মৃত্যুকে বেশি পছন্দ করবো, বরং অর্থে ইউজ হইতেছে না, বরং অর্থে দেন বসতেছে, এই যে বরং অর্থে দেন বসতেছে। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজে এইভাবে আসবে, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজে সেম জিনিস এইভাবে আসবে, তুমি এখানে কি বসাবো, উড রাদার। আর কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কি করবে, কমপ্লিটিং সেন্টেন্সে জানো, কমপ্লিটিং সেন্টেন্সে এই যে আই উড রাদার পর্যন্ত লিখে তারপর তোমার বাকিটুকু মুছে দিবে, তোমার বাকিটুকু একটা গ্যাপ দিয়ে বলবে এটা ফিল আপ করো। এখন তুমি
এই উড রাদার পর ডাই দেন বেক বসাতে পারো। আই উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি, কফি জায়গায় আমি চা খাবো সেটা বুঝাইতে পারো। তুমি হচ্ছে বার্গার জায়গায় পিজা খাবা সেটা বুঝাইতে পারো। তুমি হচ্ছে ছাতা নিয়ে বের হচ্ছে বাসা অবস্থান করা পছন্দ করবা সেটা বুঝাইতে পারো। এইখানে তুমি বিভিন্নভাবে সেন্টেন্সটা ফিল আপ করতে পারো। কমপ্লিটিং সেন্টেন্স যে যেভাবে ফিল আপ করুক, গ্রামার ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, মার্ক পাবো, কোনো সমস্যা নেই। তার মানে বুঝতেছো, তোমার কিন্তু এটা দেখতে কঠিন হইলেও তুমি যদি একবার ভালো করে বুঝে প্রিপারেশন নিতেছো, যে তুমি মিনিংটা বুঝতেছো এবং এখানে কি রুলটা অ্যাপ্লাই হয়, গ্রামার রুলটা, মিনিং এবং গ্রামার, তুমি এই দুইটা বুঝতেছো, যে মাত্র তুমি মিনিং এবং গ্রামার বুঝে ফেলতেছো, তোমার একসাথে রাইট ফর্ম, সাব স্পেশাল ইউজ, কমপ্লিটিং সেন্টেন্স, 15 মার্কের প্রিপারেশন একসাথে হয়ে যাচ্ছে। এবং এই জিনিস তোমাকে জায়গায় জায়গায় হেল্প করবে, জায়গায় জায়গায় হেল্প করবে। তুমি লিখতে যাবা হেল্প করবে, রাইটিং এ বাক্য গঠন করে যাবা হেল্প করবে, এইগুলো সলভ করে যাবা 15 মার্কের জন্য হেল্প করবে। তুমি যখন সেভাবে আগাবা তুমি দেখবা এখানে 5-5, কমপ্লিটিং সেন্টেন্সে 5-5, স্পেশাল ইউজে 5-5 ইজিলি উঠতেছে, লিটারালি। ট্রাস্ট মি, তুমি আমার কথাটা শুনে ভালো করে জিনিসগুলো বুঝে তারপর কয়েকটা প্র্যাকটিস দেখো, তারপর নিজে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবা। আমি এটারও ওয়ান শট দিব ইনশাল্লাহ। আমি ইংলিশ সেকেন্ডেরও পুরো 12টা গ্রামারের টপিক গুছায় একটা ওয়ান শট ক্লাস দিব, যার যেটা সমস্যা আছে, যার যেটা ঘাটতি আছে, দেখো লেভেল ওয়াইজ আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আমি যখন আমার ওয়ান শট দিব আমি কিন্তু লেভেল ওয়াইজ পড়াবো। প্রথমে লেভেল 1 পড়াবো, তারপর 2, তারপর 3, 4, 5। তো 3 এর যে মধ্যে চ্যালেঞ্জিং কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। প্রিপোজিশনে কিছু আছে রুলস, কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তো অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষায় খুব বেশি আসে না, অ্যাপ্রোপ্রিয়েট আমি দেখা দিব, আমার অলরেডি অ্যাডমিশন বেস একটা ক্লাস আছে, তুমি সেটা দেখতে পারো। আর আমি যখন ওয়ান শট দিব সেখানেও আমি দেখা দিব। আর রুলসও হচ্ছে স্পেসিফিক কয়েকটা, ঠিক আছে? তো এখানেও হচ্ছে স্পেসিফিক একটা রুলস ঘুরে ফিরে আসে, একটা জিনিস একটু খেয়াল রাখতে, তাহলে দেখবো মোটামুটি তোমার প্রিপোজিশনও মিলে যাচ্ছে, ঠিক আছে? প্রিপোজিশন হচ্ছে কেন ভুল হয় বা কোন কোন জায়গায় ভুল হয়, তুমি যদি কয়েকটা সলভ দেখো এবং নিজেও কয়েকটা সলভ রিপিটেডলি করো, যে তুমি হচ্ছে 15-20টা বোর্ড সলভ করে গেলা, এই 15-20 তুমি যখন আবার দ্বিতীয়বার সলভ দিবা, তুমি তোমার অনেকগুলা ভুল ওই দ্বিতীয় সলভে কারেকশন করে ফেলতে পারবা। এই একটা জিনিস, এটা ডাবল সলভ লাগে, এই একটা জিনিস যেটা তুমি অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে হলে ডাবল সলভ লাগে। কথা হচ্ছে ভাই আপনি কি 2বার সলভ করে ইমপ্রুভ করছিলেন? আমি প্রিপোজিশন বোর্ড কোশ্চেন 4বার সলভ করছি। আমার প্রিপোজিশন অবস্থা এত খারাপ ছিল, এত কোন ছিল, এটা 4বার সলভ করা লাগছে। মানে দিস থিং রিকোয়ার্স দ্যাট মাচ এফোর্ট। এর জন্য এটা লেভেল 3 তে রাখছি। দেখতে সহজ মনে হয়, এত সহজ না। করতে গেলে দেখা যায় যাই করি তাই ভুল, দেখতে মনে হয় সহজ, শুনতে ভালো লাগে তাই ভুল। আজব ভাই। চেঞ্জিং সেন্টেন্স, এটার পড়া হিউজ, এটাই হচ্ছে তোমার পড়া বেশি, পড়া বেশি, ভ্যারিয়েশন বেশি। এবং চেঞ্জিং সেন্টেন্স বললো এখান থেকে ভয়েসও পড়া লাগে, ঠিক আছে? ভয়েসও পড়া লাগে। যেমন রাইট ফর্ম অফ ভার্বসে তোমার এখানে ভয়েসটা কাজে দিবে, ঠিক আছে? কারণ এখানে তুমি ভয়েস যদি না বুঝো, তুমি রাইট ফর্ম ভার্বসে তুমি ভার্বের অ্যাক্টিভ ফর্মে প্রেজেন্ট ইনডেফিনিট বসাবে না, প্যাসিভ ফর্মে প্রেজেন্ট ইনডেফিনিট বসাবে, তুমি এটা বুঝবা না। প্রত্যেকটা টেন্সের 12টা ফর্মের, মানে 12টা যে স্ট্রাকচার আছে, 12টা স্ট্রাকচারে 12টা অ্যাক্টিভ স্ট্রাকচার আছে, 12টা প্যাসিভ স্ট্রাকচার আছে। তুমি কোনটা ফলো করবা, তুমি ওখানে কোনটা বসাবা, এটা তুমি যদি বাক্য দেখা না বুঝো, ভয়েস না বুঝো, এই জিনিস পারবা না। সো ভয়েসের বেসিকটা জানা থাকা লাগবে, অন্তত রাইট ফর্ম ভার্বস এর জন্য হইলো। ওকে, ইন্টারকানেক্টেড টপিক লাগবে। এবং এইখান থেকে তুমি যদি চেষ্টা করো, তোমার যেটা কাহিনী হচ্ছে প্রিপোজিশনে 5, চেঞ্জিং সেন্টেন্সে 5, তো এটাই 5-5 ইজিলি উঠে। বাট প্রিপোজিশন আমি ধরলাম তোমার 1-2টা ভুল গেছে, এই জায়গায় তুমি টার্গেট রাখো 9 আউট অফ 10। 9 আউট অফ 10 এইটা নামছে মানে তোমার পরীক্ষা একটু এই জায়গায় খারাপ হয়েছে, এই জায়গায় পুরো পরীক্ষা না, এই জায়গায় একটু খারাপ হয়েছে, ঠিক আছে? তাহলে মোটামুটি কত উঠলো? 10 আর 15, 25, এদিকে ধরলাম আমার 8 উঠছে, যাও ধরলাম 8 উঠছে, ধরলাম 8 উঠছে, 32। ওকে, আমার কত উঠছে? 32। আমার কত উঠছে? 32। আমার গ্রামার কত মার্কের পরীক্ষা? আমার গ্রামার হচ্ছে 60 মার্কের পরীক্ষা, আমার 60 এর মধ্যে 32 উঠে গেছে। এখন আমি দেখবো বাকি কি করা যায়। লেভেল 4, লেভেল 4 রাখার কারণ এটা একটু আমাদের রেস্টিং পিরিয়ড। এই জায়গায় ইজিও আছে, কঠিন আছে। সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ, এটা হচ্ছে তোমার ইজি ওয়ার্ডসই দেয়, ইজি ওয়ার্ডসই দেয়। তাও যেগুলো আনকমন ওয়ার্ডস আছে, যেগুলো একটু কঠিন আছে বা যেগুলো অ্যাডমিশনে খুব বেশি বার আসছে দেওয়ার মতো পসিবিলিটি, সেগুলো আমি তোমাদের সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ, দেখা দিব। ন্যারেশন যদি ভালো করে বুঝো, পাংচুয়েশন এমনি পারবা, কারণ ম্যাক্সিমাম পাংচুয়েশন হচ্ছে ন্যারেশনের প্যাসেজগুলোরই তুলে দেয়, ইনভার্টেড কমা সহ এই সহ ওইসব প্যাসেজগুলো তুলতে। তুমি ন্যারেশন যখন পড়বা, কোন পাংচুয়েশন কে ইউজ করছে এটা খেয়াল করবা, পাংচুয়েশন মিলাই ফেলতে পারবা, অনেক কিছু মিলাই ফেলতে পারবা, ঠিক আছে? ন্যারেশনও ইজি, পাংচুয়েশনও ইজি, সিনোনিম অ্যান্টোনিমও ইজি। বাট স্টিল ধরলাম তুমি এদিকে 2-1টা মিস করছো। ন্যারেশনে তোমার প্যাসেজ কোনো কারণে স্যারের পছন্দ হয়নি, স্যার একটু মার্ক কম দিয়েছে, সিনোনিম অ্যান্টোনিমে তুমি একটু ভুল করছো। তো এইদিকে 15 মধ্যে আমি ধরলাম তুমি এদিকে 15তে 12 পাইছো, কোনো কারণে তুমি এদিকে 15তে 12 পাইছো। তোমার এদিকে কত আসে? তোমার এদিকে 32 যোগ 12 44 আসে, 44 আসে। মডিফায়ার কানেক্টর লেভেল 5, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ঝামেলা। মডিফায়ার্স কানেক্টরস মানুষ ভয় পায়, জিনিসটা কষ্ট, অনেক ইউনিক কিছু দেয়া থাকে, ইউনিক কিছু জানা থাকে, এবং দেখা যায় যেটাই দেখায় ভুল হয়, আসলে বোঝা যায় না সেন্টেন্স ঠিক হয়েছে না ভুল হয়েছে, এই জায়গায় একটু ভেজাল আছে, ঠিক আছে? বাট কানেক্টরসটা মেইনলি টাফ বেশি, কানেক্টরসটা একটু টাফ বেশি। মডিফায়ার কিন্তু ইজি,
মডিফায়ার কিন্তু ইজি। মডিফায়ার হচ্ছে উইদাউট ক্লুজেরই একটা ক্লু দেওয়া ভার্সন, মানে উইথ ক্লুজ উইদাউট ক্লুজে দুইটার ইজি পার্ট মিলালে যেটা হবে সেটা তুমি মডিফায়ার্স পাবা, ঠিক আছে? তো মডিফায়ার্স ভালো করে বলবা, চেষ্টা করবা এখানে যেন 5/5 থাকে। কানেক্টরসে তুমি একটু ছাড়তে পারো, কানেক্টরসে তুমি 3 to 4/5 এর জায়গা রাখবা। কিন্তু তুমি যদি মডিফায়ার কানেক্টর দুইটাতেই উইক থাকো, তুমি দেখবে এখানে তোমার 5-6 আসতেছে দুইটা মিলে, এটা একটু রিস্কি ব্যাপার। যদি তুমি দুইটা মিলে 8ও পাও, তুমি যদি দুইটা মিলে 8ও পাও, তোমার এখানে মোটামুটি 52 উঠতেছে, এবং আমি কমায় কমায় ধরছি, তুমি কিন্তু এদিকে মোটামুটি ক্লোজ টু 53-54 যাইতে পারবা, তাই না? এবং তুমি যখন এদিকে মোটামুটি 52 পাইতেছো, তখন তোমার রাইটিং পার্টের উপর প্রেশার কমছে, এই 40 তোমার মানে 28 to 30 মার্ক তুললেই হইতেছে। এখানে তোমাকে যখন কম্পোজিশন দিবে, কম্পোজিশনের মধ্যে তুমি যখন 4 to 5 পেজও লিখবা, 12 এর উপর উঠা কষ্ট। এই জায়গায় 12 এর উপর উঠা কষ্ট, যত ভালো লাগবে 12 এর উপর দিবে কিনা সন্দেহ আছে। এভারেজ লেখলে 10-9 এরকম, ওকে? আর একদমই মনে করো অত ভালো না, মোটামুটি কোন রকম লিখছো, অল্প লিখছো, 6-7-8 এরকম আটকায় থাকবা, চেষ্টা করবা 4 পেজ প্লাস লিখতে, চেষ্টা করবা 4 পেজ প্লাস লিখতে। আচ্ছা 5 পেজ বেশি বলে ফেলছি, তুমি এদিকে 4 পেজ লেখার চেষ্টা করো, 4 পেজ লেখার চেষ্টা করো, ঠিক আছে? তুমি প্যারাগ্রাফ যেখানে 3 পেজ লিখতেছো, কম্পোজিশন 4 পেজ না লিখলে মানে জিনিসটা 10 মার্কের জন্য 3 পেজ, 14 মার্কের জন্য 4 পেজ, মানে মার্কের তো একটা দাবি আছে, তাই না? কম্পোজিশন তো কাইন্ড অফ এসেই, সো খেয়াল রাখো, ঠিক আছে? 4 পেজ ফিল আপ করো, অন্তত মানে 3 পেজ হইলেও লিখো, অ্যাটলিস্ট 3 পেজ অ্যাটলিস্ট। আমি 3 আসলে বলতে চাই না, কিন্তু হচ্ছে যে ভাই আমি কোনোভাবেই 4 পেজ লিখতে পারবো না, আমার পক্ষে কোনোভাবেই পসিবল না, তাইলেও 3 পেজের নিচে আল্লাহর রাস্তা নাই। তোমারে 10-এর উপর মার্কই দিবে না, যত ভালো লেখো না কেন, এখানে কোয়ান্টিটি ম্যাটার্স, কিছু জায়গা আছে কোয়ান্টিটি ম্যাটার্স। রিপোর্ট রাইটিং, এই জায়গায় 2 পেজ প্লাস লেখার চেষ্টা করবা, 2 পেজ তো লিখলা, 2 পেজ প্লাস লিখতে পারলে ভালো, 2 পেজের 8 তো তুমি এদিকে সুন্দর করে গুছায় লিখতে পারলে দেখবা 6 ইজিলি উঠতেছে। প্যারাগ্রাফ 10 দিছে না, প্যারাগ্রাফে তোমার হচ্ছে 6, তো প্যারাগ্রাফে তুমি এখানে একটু ভালো লিখতে হবে যেন 7-8 উঠে, এবং এই জায়গায় ভালো লেখা জরুরি। তোমাকে 12 তো খুবই ভালো লিখলে তোমার এদিকে 10-11 টার্গেট থাকবে, 10-11 টার্গেট থাকবে, ঠিক আছে? ফর্মাল লেটার বা ইমেল, ভাই এখানে একটা পেজের মধ্যে সুন্দর করে গুছায় লিখবা, একটা পেজের মধ্যে সুন্দর কাটাকাটি ছাড়া একদম নিট এন্ড ক্লিন করে লিখবা, গ্রামার ভুল নাই, স্পেলিং ভুল নাই, 8/8, ইজি 8/8। তাহলে এখানে কত হয়? 8 আর 6 14, 14 হচ্ছে 25, 25 আর 8 হয় 32, 25 আর 8 হয় 32, ঠিক আছে? 32 আমি ধরলাম তুমি আরেকটু কম পাইছো, 30, 30, এই যে 30 উঠে গেছে, এদিকে 30 আর এদিকে হচ্ছে 52, 52 আর 30 কত হয়? 82। ইংলিশ সেকেন্ড এ প্লাস উঠে গেছে, ঠিক আছে? এ প্লাস উঠে গেছে। যেভাবে বলছি সেভাবে হচ্ছে প্রিপারেশন নাও, যেভাবে বলছি ওভাবে বুঝে সুন্দরভাবে ইয়া করার চেষ্টা করো, গুছা করার চেষ্টা করো। এখন তো বাংলা পরীক্ষা, অনেকে বাংলা পড়তেছো, বড় সমস্যা নেই, বাট আমি হচ্ছে ইংলিশ সবকিছু তোমার দেখাই দিয়ে গেলাম, বুঝা দিয়ে গেলাম, যেন তুমি বাংলা প্রিপারেশন শেষ করে অ্যাকচুয়ালি তোমার কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, কতটুকু ইমপ্রুভ করতে হবে সেটুকু তুমি যেন বুঝতে পারো। আর রাইটিং এর এই 40 মার্ক এবং এই দিকের রাইটিং এর এই 40 মার্ক, টোটাল 80 মার্কের জন্য, টোটাল 80 মার্কের জন্য ভাই আমি বানায় লিখতে পারি না, ভাই আমি বানায় লিখতে পারি না, কি করব? আমি বানায় লিখতে পারি না। আমি তোমাকে সাজেস্ট করব, আমার যে ক্লাস আছে ইংলিশ রাইটিং ম্যাজেস্টি, এই রাইটিং ম্যাজেস্টি এটা তুমি আমার চ্যানেলে প্লেলিস্টে গেলেই পাবা, আমার চ্যানেলে প্লেলিস্টে গেলেই তুমি জিনিসটা পাবা। এই রাইটিং ম্যাজেস্টি প্লেলিস্টে তুমি যদি সবগুলা ক্লাস 1x এ করো, সবগুলা ক্লাস 1x এ করো, 1x এ পুরাটাও করতে 90 মিনিট লাগবে না, তাও আমি ধরলাম 90 মিনিট হাইয়েস্ট, 90 to 95 মিনিট হাইয়েস্ট লাগবে তুমি যদি 1x এ করো। এবং এইখানে আমি তোমাকে এখানে সাজেশন দিছি, তোমাকে এখানে স্ট্রাকচার বলে দিছি যে তোমার গঠন কিরকম হবে, কোনটা উপরে প্রথমে ডেট, অ্যাড্রেস, তারপর নাম, মানে কোথায় কি অংশ লিখবা, কোন জায়গায় কি লিখবা সেটা বলে দিছি। তোমাকে ফরম্যাট দেখা দিছি, তোমার লেখার ফরম্যাট কেমন হবে, এবং তোমাকে একই সাথে প্যারাফ্রেজও দেখা দিছি যে লেখার আগে তুমি আরেকটু বুঝাইতে চাইলে, আরেকটু স্ট্যান্ড আউট করতে চাইলে তুমি কোন কোন জায়গায় কেমন চেঞ্জ করতে পারো, মার্ক বাড়ানোর জন্য তুমি কি কি করতে পারো। বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স আমি 3 লেভেলে পড়াইছি। এবং আর কিছু না করো, রাইটিং ম্যাজেস্টির প্যারাগ্রাফের একটা ক্লাস আছে, একদম প্রথম ক্লাসটা প্যারাগ্রাফ, আমি হাইলি রিকমেন্ড করব যারা যারা বানায় লিখতে পারো না বা এখনো সন্দেহে আসো, এই প্যারাগ্রাফের ক্লাসটা করে ফেলবা, অন্তত প্যারাগ্রাফের ক্লাসটা করবা, এটা তোমাকে অনেকখানি হেল্প করবে। ওকে, ভালো একটা জিনিস, তোমার জন্য উপকারী একটা জিনিস, 10 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু তোমাকে অনেকখানি হেল্প করবে, তোমাকে অনেকখানি লেভারেজ দিবে। ঠিক আছে, যা যা বলছে সেভাবে আগাও, এবং একই সাথে এগুলো দেখার পাশাপাশি নিজেও প্র্যাকটিস করো। ওয়ান শট দিব দেখবা, ঠিক আছে, বাট তুমি যেটুকু প্রবলেম সেটুকু দেখবা, বাকি সবকিছু নিজে প্র্যাকটিস, যত বেশি বোর্ড সলভ, যত সলভ করবা, যত প্র্যাকটিস করবা, তত ইমপ্রুভ করবা, এর উপর কোনো কথা নেই, সেটা যে সাবজেক্টই হোক না। ঠিক আছে, তো
তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, এবং এর মাধ্যমে এইচএসসির সবগুলা সাবজেক্টের সাজেশন শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে। সে বলো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইচএসসি 26-এর প্রত্যেকটা পরীক্ষার্থীকে বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।